আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আট্টাসিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক। তোমাদের সাথে আছি বাংলা প্রথম পত্র বিষয়ের একটা কবিতা নিয়ে। আশা করি সবাই আমার সাথে থাকবে। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্র বিষয়ের সাধন পাঠ কবিতা। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, সরিষা ক্ষেত, বাংলার যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো এখানে কিছু দেখা যাচ্ছে। কাশবন, ফুল, গরু চড়ানো, বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে। সব কিছু হচ্ছে আমাদের কি এই বাংলার প্রকৃতি, আর এই বাংলাতেই আমাদের জন্ম, তাই না? এই বাংলা, এই জন্মস্থান সম্পর্কে অনেক কবি লেখক অনেক কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন। তার মধ্যে আমাদের বিশ্বকবি, জানো তোমরা বিশ্বকবির নাম? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি করেছেন? এই জন্মভূমিকে ভালোবেসে তার মনের ভিতর যে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা, সেইগুলো থেকেই তিনি একটি কবিতা লিখেছেন, যে কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে প্রথমেই রয়েছে। সে কবিতাটির নাম তোমরা বলতে পারবে? দেখো, কবিতাটি জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব? আজকের আমাদের পাঠের বিষয় কবিতা জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা যে স্থানে জন্মগ্রহণ করি সেই স্থানকে বলা হয় জন্মস্থান। আর আমরা এই দেশের যারা নাগরিক আছি, এই দেশে যারা বসবাস করি, আমরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আর বাংলাদেশটাই আমাদের জন্মভূমি। এই বাংলায় যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আছে, এগুলো আসলেই মনোমুগ্ধকর, যা দেখলে আমরা সত্যিই অভিভূত হই। আমরা এই দেশের প্রেমে পড়ে যাই। শুধু আমরা নয়, প্রত্যেকেই যার যার জন্মভূমিকে ভালোবেসে তার প্রকৃতিকে ভালোবাসে। তবে আমাদের প্রকৃতির যে অপরূপ মহিমা, অপরূপ দৃশ্য, এটা আমাদেরকে আরও বেশি আমাদের জন্মভূমির প্রতি আকর্ষণ করে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমিকে নিয়ে কি কবিতা লিখেছেন, আমরা সেদিকে যাব। তবে তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। তোমাদের অনেক কিছুই জানা আছে, তার সঙ্গে আরও কিছু আমরা জেনে নেব। দেখো, ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার জন্ম 25শে বৈশাখ 1268 বাংলা। এরপর দেখো, তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার লেখা যে উপন্যাসগুলো আছে, তার মধ্য থেকে গীতাঞ্জলি, বলাকা লেখা উল্লেখযোগ্য রচনা। এছাড়াও আরও আছে। তার মৃত্যু 7 আগস্ট 1941, 22শে শ্রাবণ 1348 বাংলা।
তারপর দেখো এখানে বাংলাটাও লেখা আছে। তাহলে তার জন্ম, তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, তোমরা জাতীয় সঙ্গীত সবাই জানো, তার রচয়িতা। আর তিনি সব থেকে বড় বিষয় হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম নোবেল বিজয়ী কবি, প্রথম নোবেল বিজয়ী কবি তিনি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে প্রথম এই নোবেল পুরস্কার লাভ করেন। এই গীতাঞ্জলির জন্য 1913 সালে প্রথম নোবেল পুরস্কার তিনি লাভ করেন 1913 সালে। শুধু কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় তিনি অবদান রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে ইংরেজি, 25শে বৈশাখ 1268 আর ইংরেজি 7 মে 1861, 7 মে 1861 ইংরেজি খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। স্কুলে তিনি নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, তবে 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সেখানেও পড়া শেষ হতে না হতে আবার ফিরে আসেন। তার কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা সাহিত্যে তার অতুলনীয় সমৃদ্ধি রয়েছে। তিনি সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। তার হাতে গড়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিশ্বভারতী ও শান্তিনিকেতন। বিশ্বভারতী ও শান্তিনিকেতন, এই প্রতিষ্ঠান দুইটা তিনি গড়ে তুলেছিলেন, যা নতুন ধারার সৃষ্টি করেছে। তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা, এগুলো হচ্ছে কাব্য। সোনার তরী এই সবগুলোই হচ্ছে কাব্যগ্রন্থ। এর বাইরে উপন্যাস লিখেছেন ঘরে বাইরে গোরা। উপন্যাসের মধ্যে রয়েছে ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা, এইগুলোই সবই তার লেখা উপন্যাস। এছাড়া আছে গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে নাটক। আর ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ খাপছাড়া। ছোটদের জন্য কি লিখেছেন? ছোটদের জন্য শিশু ভোলানাথ খাপছাড়া। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তিনি অনেক বিষয়ে লিখেছেন, কবিতা, নাটক, উপন্যাস, এমনকি ছোটদের জন্য তিনি আলাদাভাবে তার যে মনের বিষয়বস্তুটা তুলে ধরেছেন, ছোটদের জন্য আলাদাভাবে লিখে তার রচনায়, তার রচিত আমার সোনার বাংলা যে গান, সেটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক তথ্যগুলোই জানলাম। এবার দেখো তিনি আমাদের এই জন্মভূমি কবিতাটা আমাদের জন্য যে লিখেছেন সেটা আমরা এখন পাঠ করব।
জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি কবিতাটি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আমরা আবার কবিতাটি প্রথমে ফিরে যাই। দেখো প্রথমে কি বলছে, প্রথম চরণটি, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। অর্থাৎ সার্থক মানে কি তোমরা জানো? সফল। সার্থক মানে সফল, অর্থাৎ আমার এই জন্মটা, এই দেশে জন্মগ্রহণ করাটাই সফল। মাগো তোমায় ভালোবেসে, তিনি কবি এই জন্মকে, জন্মস্থানকে অর্থাৎ জন্মভূমি বাংলাকে মায়ের সঙ্গে তুলনা করেছেন। তাকে ভালোবেসেই, তার এখানে জন্মগ্রহণ করেই তিনি সার্থক। সার্থক জনম আমরা, জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, আর সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এরপর দেখো কবি বলতে চাচ্ছেন, তোমরা জানো যে রাজা রানীদের অনেক ধনরত্ন থাকে, তাহলে তাকে রানীর মতো লাগে। রানীর ধন সম্পদ থাকলেই তবে সে রানী। কিন্তু কবি বলতে চাচ্ছেন যে ধনরত্ন আছে কিনা, ধনরত্ন আছে কিনা মাগো, অর্থাৎ এই জন্মভূমির না থাকলেও তুমি আমার কাছে রানীর মতন। জানি না তোর ধনরত্ন আছে কিনা রানীর মতন। ধনরত্ন না থাকলেও সে জন্মভূমি রানীর মতন। শুধু কি জানে যে অঙ্গ জোড়াই কোথায় এসে, তোমার ছায়া এসে, অর্থাৎ জন্মভূমির ছায়াতলে আসলেই কবির অঙ্গ জোড়াই। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, অর্থাৎ ফুল কোথায় আছে সেটা আমি জানি না, কিন্তু তার যে গন্ধ, তার যে সৌরভ, সেটা আমাকে আকুল করে দেয়। বিভিন্ন ধরনের ফুল আমরা আমাদের প্রকৃতিতে দেখতে পাই, যে ফুলগুলো গন্ধ ছড়াক বা না ছড়াক, বা চোখে দেখা যাক বা না যাক, তার গন্ধ, তার যে ঘ্রাণ, সেটা কবিকে আকুল করে দেয়। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আমাদের যে বাংলার রাতের যে দৃশ্য, প্রকৃতির যে চাঁদের আলো, গগন অর্থাৎ আকাশ, এই আকাশে যেভাবে চাঁদটা ওঠে, এমন চাঁদ আর কোথাও কোনো দেশের বা অন্য কোনো জায়গার আকাশে এভাবে ওঠে কিনা সেটা কবি দেখতে চায় না। তার মনে হয় তার যে জন্মভূমি বাংলা, সেখানেই রাতের আকাশে এভাবে চাঁদ হাসি হেসে ওঠে এবং জ্যোৎস্না ছড়ায়। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। যখনই আমি জন্মগ্রহণ করলাম এই দেশে, অর্থাৎ কবি যখনই জন্মগ্রহণ করে এই পৃথিবীতে চোখ মেলে তাকালো, তখনই জন্মভূমিকেই দেখতে পেল এবং তখনই তার চোখ জুড়িয়ে গেল। তারপর কি বলছে, যে জন্মগ্রহণ করে আমি চোখ জোড়ালো আমার, এবং যখন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, চোখ বন্ধ করব, তখনও যেন আমি এই প্রকৃতি দেখেই চোখ বন্ধ করতে পারি। মুদব অর্থাৎ বুঝবো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। অর্থাৎ কবি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন যে স্থানে, যে জন্মভূমি তার, যে বাংলায়, তিনি আবার এই পৃথিবীর সেই একই স্থানে, একই বাংলাতেই, তার জন্মভূমিতেই তিনি আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। অর্থাৎ মাতৃভূমির প্রতি কবির যে গভীর মমত্ববোধ, দেশপ্রেম, সেইটাই
তার এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনকে সার্থক মনে করছেন, তার জীবনের সার্থকতাটা অনুভব করতে পারছেন। অনেক ধনরত্ন আছে কিনা না থাকলেও তাতে তার কিছু যায় আসে না। আর এই মাতৃভূমির যে স্নেহ ছায়া, সেখানে সে সুখ শান্তি লাভ করেছেন, অতুলনীয় সেই সুখ শান্তি। তার জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। আর জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের যে অফুরন্ত উৎস আছে, বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, সবই কবিকে আকুল করে দেয়। এই মাটিতে জন্মগ্রহণ করে আবার এই মাটিতেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কবি যেভাবে তার জন্মভূমিকে ভালোবেসেছেন, আমাদেরও উচিত আমাদের জন্মভূমিকে সেভাবে ভালোবাসা। আসো তাহলে দেখি আমরা কি কি শব্দ, নতুন শব্দ আছে, শব্দের অর্থগুলো আমরা জেনে নিই। সার্থক অর্থাৎ সফল। জনম, জনম অর্থ এখানে কবিতার ভাষায় জন্মকে জনম ভাবে উপস্থাপন করেছেন। এরপর দেখো গগনে, গগন মানে আকাশে। তারপর দেখো মুদব অর্থাৎ বুঝবো বা বন্ধ করব। শব্দার্থগুলো তোমরা সুন্দরভাবে মনে রাখবে। আশা করব সবাই দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলবে এবং দেশকে বেশি করে ভালোবাসবে। দেশের প্রকৃতিকে তোমরা রক্ষা করবে। কবির মন আকুল হয় কিসে? নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ। ফুলের গন্ধে কবির মন আকুল হয়। কবির অঙ্গ জোড়ায় কিসে? হ্যাঁ, কবির অঙ্গ জোড়ায় তার জন্মভূমির ছায়ায় এসে। এই কবিতায় পাঠের উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য আমরা বুঝতে পারছি যে কবি যেমন দেশকে ভালোবেসেছেন, দেশের প্রতি তার মমত্ববোধ ফুটিয়ে তুলেছেন, আমাদেরও উচিত সেইভাবেই নিজেদেরকে উপস্থাপন করা, নিজেদেরকেও দেশের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে এবং দেশপ্রেমকে আরো বেশি জাগ্রত করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা পাঠটি থেকে অর্থাৎ কবিতাটি থেকে নিজেদের ভিতর থেকে কি শিখলে, অর্থাৎ তোমাদের ভিতর কতটা গভীর মমত্ববোধ, ভালোবাসা জাগ্রত হলো, সেজন্য তোমাদের একটা বাড়ির কাজ দেব। জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির যে মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। অবশ্যই নিজের ভাষায় লিখবে। কবির কিভাবে এই মমত্ববোধ আর দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন সেটা তোমাদের মনের ভাষা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।